हाँ अरे यार 2 मिनट दाঁড়াও यार बिजी আছি You fought police. You mistreated. You did it. You never treated a patient. You should be ashamed for it. Everybody will remember these arrogance. Don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors. Because BJP is in power. Tomorrow if your central government is not there, then you will check it. For your health, you should be safe and sound. জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোলামূলটা ভেঙে যাচ্ছে, মানে আজকে সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। সেই বিষয়েই আজকে মূলত আলোচনা করব। তার আগে ছোট্ট যে 30 সেকেন্ডের ক্লিপটা দেখালাম গতকাল রাতে, যিনি রিমুভড চিফ মিনিস্টার, যিনি গলা ধাক্কা খাওয়া, ঘাট ধাক্কা খাওয়া, লাথি খাওয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বা খালা মমতা, বুয়া মমতা, ফুফু মমতা, জিহাদিদের রানী, চোরেদের রানী, আপনারা যে নামেই বিশেষিত করুন না কেন, তো সেই মমতা ব্যানার্জি গতকাল রাতে কলকাতার বেলভিউ নার্সিংহোমের যারা কর্তৃপক্ষ, ট্যান্ডন নামে একজন সিইও রয়েছেন, তাকে কিভাবে ধমকাচ্ছেন সেটা আপনাদেরকে দেখালাম একটা এক্সক্লুসিভ ফুটেজের মাধ্যমে। গতকালের ঘটনা আপনারা জানেন যে তার যে সোনা ভাইপো, কয়লা ভাইপো, লুচ্চা ভাইপো এবং চোর ভাইপো কালকে জুতোর মালা পরেছে, জুতো খেয়েছে, কালকে কাদা খেয়েছে, কালকে থাপ্পড় খেয়েছে, তার জামা ছিঁড়ে দিয়েছে, তারপরে পচা ডিম খেয়েছে। মূলত পচা ডিমটাই সবার মনে আছে, কিন্তু আরও অনেক কিছু খেয়েছে, আর কিছু গালাগালি খেয়েছে। সোনারপুরে গিয়েছিল মাস্তানি করতে, সেখানে যারা করেছিল আর কি, তারা কিন্তু সব তৎকাল বিজেপি হয়েছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি বিজেপি করেছে, কিন্তু তারা সব তৃণমূলের লোক, তারা সবাই তৃণমূলের লোক। 5 জন এখনো পর্যন্ত ধরা পড়েছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এবং প্রত্যেকের পরিবার জানিয়ে দিয়েছে যে যারা যারা ধরা পড়েছে প্রত্যেকেই হচ্ছে ও লাভলি, তার সব সাগরেদ, তার সব ঘনিষ্ঠ তোলামুলিরাই কালকে এটা করেছিল। আর সাধারণ মানুষের ক্ষোভ ছিল, একদম স্থানীয় মহিলারা, কোনোভাবেই বিজেপির কোনো কর্মসূচি ছিল না, এটা পরিষ্কার করে বিজেপি জানিয়ে দিয়েছে। যদিও বেশ কিছু টিভি চ্যানেল যারা দু একবার করে তারা ওই যে ফোন ইন বলা হয়, ফোনে ঘটনার বিবরণ দিচ্ছিল, তখন আমি নিজে শুনেছি যে তারা বলেছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। আদৌ তা নয়, একদম স্বতঃস্ফূর্তভাবে জনরোষ, এটা ছাড়া আর কিচ্ছু না। আর তার মধ্যে তোলামূলের কিছু লোক ঢুকে পড়েছিল। অনেকে বলছেন যে এটা ভাইপো কি ভাড়া করেছিল, মানে আগে থেকে বলেছিল। তার কারণ দেখুন, একটা সোনার চেন ছিল ভাইপোর, সেই সোনার চেন একদম অবিকল থেকে গেল, শুধুমাত্র কয়েকটা ডিমের কুসুম দেখা গেল। একজন ঢিল ছুটতে গিয়ে তার মাথায় লাগলো না, কি করে হয়? তারপরে ভাইপো নমস্কার করতে করতে যেখানে যাওয়ার কথা, অর্থাৎ সঞ্জু কর্মকারের বাড়িতে, সে তো বিরাট গাঁজাখোর, সে বিরাট নেশাখোর বলে স্থানীয়রা আজকে জানিয়ে দিয়েছে। সেখানে গিয়েও সে মস্তানি করেছে, ভেতরে দেখে নেবো, হ্যান কারেঙ্গা স্যান কারেঙ্গা ইত্যাদি ইত্যাদি। তারপরে যাদেরকে সবচেয়ে বেশি গালাগালি দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে ভাইপোকে উদ্ধার করলো এবং উদ্ধার করে নিয়ে এসে শটান চলে এলো সোনারপুর থেকে। কোনো সরকারি হাসপাতালে যেতে প্রয়োজন মনে করেনি, সোজা চলে এলো বাইপাসে, বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে, একদম 5 স্টার কোয়ালিটির হাসপাতাল। সেখানে তো প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিলেন যে একে ভর্তি করার দরকার নেই। সেখানে চাপ দিয়েছিলেন যিনি লাথি খাওয়া মুখ্যমন্ত্রী, জিহাদিদের রানী, চোরেদের রানী, পিসি, তো খালা, বুয়া বা ফুফু, তিনি তো খুব জোরাজুরি করলেন, কিন্তু অ্যাপোলো হাসপাতাল পরিষ্কার জানিয়ে দিল যে ভাই, মুমূর্ষু রোগীদের সেবা করব না, তোমার জন্য এই সব বাহিনী আসবে আর তুমি আসবে, তোমার সব লালচুল কানে দুলের লোকেরা আসবে, তোলাবাজরা আসবে, চোরেরা আসবে, তাদের জন্য একটা গোটা হাসপাতালের একটা রুম খালি করে রাখবো, কোনো মানে হয় না। সেখান থেকে রিলিজ করে দেওয়া হলো। তারপরে খালা মমতা কি করলো, তাকে নিয়ে চলে গেল দক্ষিণ কলকাতায়। যখন এই যে লুচ্চা ভাইপো, সে একটা অ্যাক্সিডেন্ট করেছিল, চোখে আঘাত লেগেছিল, যেই নার্সিংহোমে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তো আমেরিকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বেলভিউতে, তো সেই বেলভিউতে ঢুকিয়ে দেওয়া হলো। এবং যে ক্লিপটা আপনাদেরকে একদম শুরুতে দেখালাম, খালা মমতা বা বুয়া মমতা, ফুফু মমতা বা চোরেদের রানী, তিনি কিভাবে ধমকাচ্ছেন যে আমি দেখে নেবো, এই করবো, ওই করবো, একদম পরিষ্কার থ্রেট করছেন যিনি বেলভিউয়ের সিইও, সেই ট্যান্ডন সাহেবকে। তো তারপরে তো সেখান থেকে বেলভিউও ভর্তি নিল না, কয়েকটা নর্মাল স্যালাইন দেওয়া হলো এবং তারপরে আইটিইউতে রেখে পুরো একদম ছানবিন করা হলো, সমস্ত স্ক্যান করা হলো, দেখা হলো, কিন্তু শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। তাকে গ্যাসের ওষুধ দেওয়া হলো, প্যানফর্টি, তারপরে তাকে ছেড়ে দেওয়া হলো। তো সে এখন আছে তার বাড়িতে, সেখানেও আর খালা মমতা আজকে দেখা করতে গেছে। কিন্তু তারপরে আজকে সকাল থেকে হলো কি,
কল্যাণ ব্যানার্জি বা মাতাল কল্যাণ বলেন, তিনি কখন ঠিক থাকেন কখন ঠিক থাকেন না, কখন সংসদে দাঁড়িয়ে কিট 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 কি সব জোকারের মতো কাজ করেন, ভোটের প্রচারে উদ্বাহু হয়ে নাচেন, মানে কিভাবে প্রকৃতিস্থ না অপ্রকৃতিস্থ বোঝা যায় না। তো সে হঠাৎ করে যাচ্ছিল, হঠাৎ করে সে শুয়ে পড়লো রাস্তায়, বললো তার নাকি মাথায় আঘাত লেগেছে, মাথায় হাত দিয়ে রাখলো, তারপরে একটা বিরাট বড় লম্বা ভাষণ দিল, তার সঙ্গে ওই খালা মমতা বা বুয়া মমতা বা ফুফু মমতা দেখা করতে চলে গেল, চোরেদের রানী। তো তার সঙ্গে দেখা টাকা করে এইবারে আসছি আসল কথাটায়, যে তোলামূলটা ভেঙে যাচ্ছে। কেন বলছি ভেঙে যাচ্ছে জানেন তো? আজকে এই খালা মমতা বুয়া মমতা চোরেদের রানী জিহাদিদের রানী আজকে তার 80 জন বিধায়ককে নিয়ে তার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটা বৈঠক ডেকেছিল। এবারে মেন স্ট্রিম যেগুলো মিডিয়া, টিভি চ্যানেল, পোর্টাল, এই সমস্ত, তারা বলছে যে 80 জনের মধ্যে মাত্র 20 জন এসছিল। না, 20 জনও আসেনি, এসছিল মাত্র জনা 10। মানে আমি নামগুলো টুকে রেখেছি, বুঝলেন তো? চোর কুণালকে দেখা গেছে, শোভনদেব চ্যাটার্জিকে দেখা গেছে, অশোক দেবকে দেখা গেছে, নয়না ব্যানার্জিকে দেখা গেছে, মদন মিত্রকে, বিমান ব্যানার্জিকে দেখা গেছে। মানে এখনো আমার কাছে 10 জনের তালিকাই নেই, তবে যারা একদম ভেতরের লোকজন তারা বলছেন যে জনা 10 এসছিল, ভাবতে পারেন। তারপরে বেরিয়ে একটা চোরকুনাল প্রেস কনফারেন্স করে বলল যে দলে নাকি জানিয়ে দিয়েছে বিধায়করা যে এই যে কল্যাণ ব্যানার্জির ওপরে এবং তাদের যে একটা জাঙ্গিয়ার বুক পকেটের মতো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলা হয় লুচ্চা ভাইপোর উপরে আক্রমণ করা হয়েছে বলে তারা দাবি করলো। ডিমের আঘাতে সে মামলেট হয়ে গেছে না উমলেট হয়ে গেছে, তারপরে হাসপাতাল ভর্তি নেয়নি। এইসবের জন্য নাকি গোটা রাজ্য জুড়ে বিরাট ক্ষোভ, বিরাট দুঃখ, বিরাট বেদনা, বিরাট আতঙ্ক, বিরাট উদ্বেগ। তার ফলে নাকি কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। আসল ঘটনাটা হচ্ছে এই চোরামূলে বা তোলামূলে আর কেউ থাকতে চাইছে না, এটাই হচ্ছে আসল খবর। সেটাকে তো বলা যায় না, মানে দলীয়ভাবে বলবে কি করে যে আমাদের দল ভেঙে যাচ্ছে, আমাদের দলের যারা বিধায়ক হয়েছে, যারা টাকা নিয়েছে, টাকা দিয়েছে, যারা চুরি করেছে, চুরিতে সাহায্য করেছে, তারাই এখন বেঁকে বসেছে ক্ষমতায় নেই বলে। কোনো বিধায়ক আর আসতে চাইছে না 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। ওই লুচ্চা ভাইপো আর তার সেই চোর পিসি, তার দুজনের মুখটা কেউ দেখতে চাইছে না। এটাই হচ্ছে আসল খবর বন্ধুরা। এই কারণেই বলছি যে তোলামূলটা আজকে অফিসিয়ালি ভেঙে গেল। ইঙ্গিতটা কয়েকদিন ধরে ছিল, এবার বেশ কয়েকজন হারা ক্যান্ডিডেট কিন্তু পৌঁছে গিয়েছিল। সেখানে অসীমা পাত্রকে দেখা গেছে, চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখা গেছে, আরও অনেককে দেখা গেছে। তো বিষয়টা কিন্তু যারা জিতেছে, অর্থাৎ যেগুলা তৃণমূল পরিষদীয় দল, তারা আসছে না। এবার কেন আসছে না, কেন আসছে না তার কারণটা চোরেদের পাশে থাকবে না, তোলামূলদের পাশে থাকবে না, সেটা তো একটা অন্যতম কারণ। আর একটা কারণ হচ্ছে সম্প্রতি হয়ে যাওয়া আর একটা বড় জালিয়াতি, সেটা হচ্ছে সই জালিয়াতি। সই জালিয়াতিটা কি? 80 জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত একটা আবেদনপত্র বিধানসভা কর্তৃপক্ষের কাছে সচিবালয়ে জমা পড়েছিল, যেটা নিয়ে সিআইডি তদন্ত করছে এবং যেটাতে আগামীকাল অর্থাৎ সোমবার এই লুচ্চা ভাইপোকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সেটা আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা এখনো পর্যন্ত করে যাচ্ছে। আজকে রাত্রি প্রায় 7টা নাগাদ যখন এই এপিসোড আমরা তৈরি করছি, ভিডিওটা রেকর্ড করছি, তখনও পর্যন্ত কিন্তু কোনো ফাঁক সে খুঁজে পায়নি, কোনো রকমের আইনি সাহায্য পায়নি। অর্থাৎ এখনো পর্যন্ত যা অবস্থা, যা গতিক, তাতে করে তাকে যেতেই হবে, আর তা না গেলে তার বিরুদ্ধে সমন জারি হয়ে যাবে, তারপরে পুলিশ এসে তাকে কলারটা ধরে তুলে নিয়ে যেতে বাধ্য হবে। এবং সেটা সে অবশ্য চাইছে। সে চাইছে যে তার উপরে এই ডিম মারার ছবি, পুলিশ তুলে নিয়ে যাওয়ার ছবি, টানতে টানতে ঘষতে ঘষতে কাঁটা তারে জড়িয়ে তাকে নিয়ে যাক, সে একটা বিরাট কোনো সিম্প্যাথি পেয়ে যাবে। কিন্তু বিশ্বাস করুন, আপনারাই বলুন, গতকালকের ঘটনার পরে একজন মানুষও কি এই লুচ্চা ভাইপোর প্রতি সমর্থন দেখিয়েছেন, কোনো রকমের সিম্প্যাথি দেখিয়েছেন, কোনো রকমের আবেগ দেখিয়েছেন? আহারে ছেলেটা এত জালি ডিগ্রি করলো, এত বাজে বাজে কথা বললো, কিন্তু যাই বলে থাকুক, ছেলেটা সে এত বড় সোনার চেন ঝুলিয়ে গেল, এত দামি দামি জামা কাপড় পরে, তাকে হেলমেট পরে এইভাবে ঘুরতে হলো, আহারে চুচু চুচু, এইভাবে কেউ করেছেন? আপনারা সবাই বলেছেন যে যা হয়েছে ঠিক হয়েছে এবং এর চেয়ে আরও বেশি হলে ভালো হতো। কিন্তু আইনের পরিভাষায় তো এটা বলা যায় না। সেই কারণে পুলিশ একটা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং সেই মামলার পরে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র কি সোনারপুর কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে? গোটা রাজ্য জুড়ে যা চলছে, সেটা ডোমকল হতে পারে, সেটা হতে পারে হাওড়া, সেটা হতে পারে দমদম, সেটা হতে পারে খেজুরি, সেটা হতে পারে কাটোয়া, সেটা হতে পারে বিধাননগর, গোটা রাজ্য জুড়ে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে শুধুমাত্র ওই কালোবাজারি করার জন্য, দুর্নীতি করার জন্য, ফেরেববাজি করার জন্য। মানে খেজুরিতে যে
প্রার্থী হয়েছিল রবীন মণ্ডল, তৃণমূলের প্রার্থী হয়েছিল, বিরাট বড় ফেরেববাজ, বিরাট বড় চোর, কোটি কোটি টাকা সে ব্যাংক থেকে নিয়েছিল শুধুমাত্র ভোটের প্রচার করবে বলে, ভাবতে পারেন। আর আর যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে গ্রেপ্তারিগুলো হচ্ছে সবই হচ্ছে তোলাবাজির জন্য। আর একটা নতুন পাওয়া গেছে, লক্ষ্মীর ভাণ্ডার নামে শুধুমাত্র মহিলাদের জন্য যে প্রকল্পটা রাজ্য সরকার নিয়েছিল সেটা আইপ্যাকের নির্দেশে এই লুচ্চা ভাইপোর অফিস থেকে কন্ট্রোল করা হতো এবং প্রচুর পুরুষকে পাইয়ে দেওয়া হতো। শুধুমাত্র পুরুষকে পাইয়ে দেওয়া হতো, এখানে গল্পটা শেষ না, গল্পটা আরো অনেক বেশি। মানে একজন পুরুষ তোলামূলের চোরামূলের লুচ্চা ভাইপোর নির্দেশে, লুচ্চা ভাইপোর অফিসের নির্দেশে একাধিক অ্যাকাউন্ট, মানে একজন পুরুষের তোলামূল পুরুষ, চোরামূল পুরুষ, চোরামূলের নেতা, মাতব্বর, চোর, ধর্ষক, দুর্নীতিগ্রস্ত, তার 3-4টে করে অ্যাকাউন্ট, প্রত্যেকটাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পড়ছে। পুলিশ গ্রেপ্তার করবে না তো কি ছেড়ে দেবে? আর এসবের প্রতিবাদে আজকে বৈঠকটা হওয়ার কথা ছিল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সেখানে মমতা ব্যানার্জি, তার লুচ্চা ভাইপো আর চোর কুনাল সহ সেখানে একটা বিরাট মিটিং হবে। সেখানে তার যে 5 পেটোয়া পদলেহনকারী সমস্ত রিপোর্টাররা তারা সেখানে হাজির হয়েছিল। গতকালকের ঘটনাতেও আপনারা দেখেছেন যে এই 5 পদলেহনকারী রিপোর্টারদের একটা অংশই ভাইপোকে বলয়ের মতো রক্ষা করার চেষ্টা করেছিল, ডিমের হাত থেকে, জুতোর হাত থেকে, গালাগালির হাত থেকে তাকে একদম ঘিরে রেখেছিল। কেউ যাতে তাকে না কিছু বলতে পারে, তার গায়ে না হাত দিতে পারে, ডিম যাতে তাকে স্পর্শ করতে না পারে, সেগুলো করেছে। সেগুলো করে যাক, তারা দেশ উদ্ধারের কাজ করছে, বিরাট বড় দেশ উদ্ধার করছে, সেটা করে যাক। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো আজকে কালীঘাটে, এই যে চারিদিকে চলছে, ধরুন বুলডোজার দিয়ে বেআইনি অফিস ভেঙে দেওয়া হচ্ছে, বেআইনি দোকান ভেঙে দেওয়া হচ্ছে, সরকারি জায়গাকে পুনরুদ্ধার করা হচ্ছে, সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে, তারপরে এই ধরনের যারা পেটোয়া, দুর্নীতিগ্রস্ত, চোরামূল, তোলামূলের লোকেদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। অসিত মজুমদার, চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক, তাকেও আজকে তুলে নিয়েছে। তো এই ধরনের যেগুলো দুর্নীতিগ্রস্তদের তোলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে বৈঠকটা হওয়ার কথা ছিল। এবার বিধায়কদের সঙ্গে, যাদের সঙ্গে সম্ভব হয়েছে, 2-1জনের সঙ্গে আমরা কথা বলে যেটা তাদের যে স্মেল, তাদের যে বক্তব্য আমরা জানতে পেরেছি, তারা নাম প্রকাশে অনিচ্ছুক তো অবশ্যই, তারা কোনো রকমের ইঙ্গিত দিতেও নিষেধ করেছেন, বারণ করেছেন, আবেদন করেছেন। এই কারণে বলছি না। তারা যেটা বলছেন যে আচ্ছা বলুন তো, এই যে সরকারটা মাত্র 15-20 দিন হলো যারা দায়িত্ব নিয়েছে, যা যা কাজ করে যাচ্ছে, সাধারণ মানুষ তো দুহাত তুলে আশীর্বাদ করছে, দুহাত তুলে আশীর্বাদ করছে। এমনকি মুসলিমরাও কিছু বলতে পারছে না। মুসলিমরা তাদের ঈদের নামাজটা তারা ব্যবস্থা পেয়ে গিয়েছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, কলকাতার জন্য সবচেয়ে বড়, এখনো পর্যন্ত সবচেয়ে বড় নামাজ হয়েছে। তারা বিরাট খুশি, মুসলিমরাও বিরাট খুশি। তারা বুঝে গেছেন যে তাদের বাড়ির শিশুরা এবারে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা শিক্ষকতা বা অধ্যাপনা এই সমস্ত পেশায় তারা যেতে পারবে। তাদের হাতে শুধুমাত্র বোমা ধরিয়ে দেওয়া হবে না, কলম ধরিয়ে দেওয়া হবে। এই কারণে মুসলিমরাও বিরাট খুশি। তারা জানেন যে সরকারি সমস্ত প্রকল্প তারা পাবেন। কিন্তু চোরামূলের লোকেরা, তাদেরকে একটা এজেন্ডা তৈরি করতে হবে, তাদেরকে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। আর এখন তো আইপ্যাকের লোকেরা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, তাদের দুর্নীতির মামলা নিয়ে তারা ব্যতিব্যস্ত। তো সেই যে ন্যারেটিভটা তৈরি করা, সেই বৈঠকটা হওয়ার কথা ছিল। এবার বিধায়করা বলছেন যে আমরা কেন যাব বলুন তো, কেন যাব? একটা সরকার 1 মাসও হলো না, তাদের যে পদক্ষেপগুলো সাধারণ মানুষ আশীর্বাদ করছে, তার বিরুদ্ধে ন্যারেটিভ সেট করা হবে, সেই বৈঠকে আমরা কেন যাব? আমরা যাব না। তার চেয়ে বরং আমরা প্রশাসনিক বৈঠকগুলোতে যখন ডাকা হবে আমাদেরকে, যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন, চিফ সেক্রেটারি থাকবেন, হোম সেক্রেটারি থাকবেন, নবান্নের শীর্ষ কর্তারা থাকবেন, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা, জেলা শাসক থাকবেন, পুলিশ সুপার থাকবেন, সেই বৈঠকগুলোতে আমরা যোগ দেব। কিন্তু আমরা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাব না। দরকার হলে আমরা এটা জানিয়ে দেবো। দেখবেন কিছুদিনের মধ্যে এটা তারা প্রকাশ্যে ঘোষণা করবে যে তাদের যা বক্তব্য তারা জানিয়ে দেবে। দল অর্থাৎ চোরামূল বা তোলামূল যদি চায় তাদেরকে সাসপেন্ড করতে পারে, এমন কিন্তু হুমকিটাও তারা দিয়ে রাখবে, এমন বার্তাটা তারা তাদের দলকে দিয়ে দেবে। কিছুদিন মাত্র অপেক্ষা করুন। আজকে থেকেই ভাঙনটা শুরু হয়ে গেল, চোরামূলটা আজকে থেকেই ভেঙে গেল বন্ধুরা। এইবারে আসছি আরেকটা কথায়, যে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রতিটা ওয়ার্ডে, মানে চোরামূল নাকি করবে আগামীকালকে, প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা ব্লকে নাকি তারা প্রতিবাদ সভা করবে, প্রতিবাদ মিছিল করবে। আচ্ছা একটুখানি আপনারা কয়েক মাস পিছিয়ে যান। কোচবিহারে তৎকালীন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী, তার উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল। তার গাড়িতে পেট্রোল ঢেলে তাকে একদম পুরোপুরি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
জলপাইগুড়ির নাগরাকাটা বলে একটি জায়গা রয়েছে, পাহাড়ে যখন ধস নামে, যখন এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধেই ধেই করে নাচছিলেন, বিজেপি পরিষদীয় দলের সদস্যরা, সংসদীয় দলের সদস্যরা, বিজেপির যারা নেতারা, তারা গিয়েছিলেন বিভিন্ন জায়গায় আর্তদের পাশে দাঁড়ানোর জন্য, ত্রাণ নিয়ে গিয়েছিলেন। সেখানে বিধানসভার তৎকালীন মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, যিনি এখন বিধায়ক এবং আগামীকাল সম্ভবত শপথ নেবেন মন্ত্রিত্বে, এবং বিজেপির সাংসদ খগেন মুর্মু, প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল, গাড়িটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। এবং খগেন বাবুর যেভাবে রক্ত ঝরেছিল সেই ছবি আমরা দেখাতে পারবো না, ইউটিউবে স্ট্রাইক খেয়ে যাব। অতএব সেই ছবি না দেখিয়ে আমরা কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে কিছুটা অন্তত আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তখন এইসব প্রতিবাদ, এইসব বড় বড় কথা কোথায় ছিল? চোরকুনাল কোথায় ছিল? এই মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? এই অভিষেক ব্যানার্জি কোথায় ছিলেন? আজকে ডিম মারা হয়েছে বলে, তাও আবার তার লোকেরাই মেরেছে কিনা ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। যে টাকা দিয়ে ভাড়া করে ডিম মারানো হয়নি তো, তার কারণ আছে। তার কারণটা হচ্ছে এমন কিছু হলো না যাতে করে তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়। যদিও সে চেষ্টা করেছিল, তার ফুফু বা বুবু বা খালু তারা চেষ্টা করেছিল যে তাকে ভর্তি রেখে একটা সিম্প্যাথি আদায় করা হবে। তারপরে দেখুন এই যে মাতাল কুনাল, কি যেন কল্যাণ, সে রাস্তায় পড়ে গেল, ব্যান্ডেজ করে নিল, তার সঙ্গে ফুফু বা জিহাদিদের রানী দেখা করতে চলে গেল, কোথাও কোনো রক্তের দেখা নেই, কোথাও কোনো চোটের দেখা নেই। তো এই নাটকগুলো করছে, তারপরেও তারা কি আশা করে? রাজ্য সরকার তো স্বতঃপ্রণোদিতভাবে একটা মামলা রুজু করেছে রাজ্য পুলিশ, এবং যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে তারা তৃণমূলের সঙ্গেই জড়িত। এই কারণেই এই প্রশ্নগুলো উঠছে যে নতুন নতুন নাটক তৈরি করা হবে, নতুন নতুন ন্যারেটিভ তৈরি করা হবে, নতুন নতুন এজেন্ডা তৈরি করা হবে, আর সেখানে যারা নির্বাচিত বিধায়ক সবাইকে সাহায্য করতে হবে, সমর্থন করতে হবে, সেইটা কেউ করতে চাইছেন না। পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। একদম আমরা কথা বলেছি, তৃণমূলের যারা নির্বাচিত বিধায়ক তাদের সঙ্গে কথা বলে এই রিপোর্টটা তৈরি করছে। কেউ তোলামূলের পাশে, চোরামূলের পাশে থাকতে চাইছে না। তারা অন্য কোনো দলে যেতে চাইছে, কিন্তু এই মুহূর্তে বিজেপি তাদেরকে নেবে না ঘোষণা করে দিয়েছে। তারা চাইছে যে তাদেরকে তৃণমূল সাসপেন্ড করুক, তারা অন্তত ইন্ডিপেন্ডেন্ট এমএলএ হিসেবে তারা থাকবেন এবং মানে নির্দলীয় বিধায়ক হয়ে যাবেন। যখনই তাদেরকে বহিষ্কার করা হবে তৃণমূলের তরফে, তৃণমূল সেটা করবে বলে মনে হয় না, নির্দল বিধায়ক হলেও তারা থেকে যাবেন এবং তারা ভারতীয় জনতা পার্টির এই সরকারকে সমস্ত কাজে তারা সমর্থন করবেন। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং একটা তথ্য দিই, এই যে কার্ডটা দেখছেন, এটা হচ্ছে আগামীকাল মন্ত্রিসভার সম্প্রসারণ হবে রাজভবনে, তার যে ইনভিটেশন কার্ড, এটা আমরা পেয়েছি, এটা কার পার্কিংয়ের, এবং এটা হচ্ছে সেই কার্ড। তো আগামীকালকে আমরা থাকছি। এটা মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল এই ইনভিটেশন লেটারটা পাঠিয়েছেন। সেখানে লেখা আগামী 1 জুন সোমবার সকাল 11টায় কলকাতা রাজভবনে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী RN রবি রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রার্থনীয়। তো আমরা এই ইনভিটেশন পেয়ে, আমন্ত্রণ পত্র পেয়ে আমরা যারপন্নাই খুশি, অবশ্যই আমরা যোগ দেব এবং সেখানকার খবর আলাদা করে যদি সম্ভব হয় আলাদা ছবি করে বা সেখান থেকেই কোনো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আরও একবার অনুরোধ করছি, আপনারা যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্টটা বা এই এপিসোডটা আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।